টাকার প্রলোভন দেখিয়ে এবার গুরুজিকে কিনে নিল দেবলীনার মম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনার মম হঠাৎ করে ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে এসে বলতে থাকে যে দেখ ইন্দ্রাণী, খুব তো তোদের গুরুজির উপরে তোর ভরসা ছিল এবং সেই গুরুজির কথাই শেষ কথা যে সেরকমটা তো নয়। আর যাই হোক না কেন, তোর এই গুরুজির মতন এরকম অনেক বড় বড় গুরুজি একে তো আমিও চিনি, তাই না? তাহলে সেই গুরুজিদেরও তো ওপিনিয়ন নেওয়াটা আমার মনে হয় যে প্রয়োজন, এবং তার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যদি একটা সেকেন্ড ওপিনিয়ন নিই তাতে খুব একটা খারাপ হয় বলে তো আমার মনে হয় না। এই বিষয়ে তোর কি মত আছে বলতো? না, তুই যদি এই বিষয়ে পারমিশন দিস তাহলে আমি আর চেনা একটা গুরুজি আছে, আমরা তার একটা সেকেন্ড ওপিনিয়ন নেওয়ার জন্য তাকে বাড়িতে ডেকে পাঠাতে পারি। ঠিক সেই মুহূর্তে যখন কিনা দেবলীনা মম বলতে থাকে যে গুরুজি তো সেটাই বলবে যেটা কিনা আমি গুরুজিকে টাকা খাইয়ে শিখিয়ে পড়িয়ে রেখেছি, কারণ এবার যদি কোনো মতে আমি দেবলীনার এই জায়গাটা পাকাপাকি এইভাবে বাড়িতে না করতে পারি তাহলে আমি নিশ্চিত যে এই জায়গাটা কোনো না কোনোভাবে কেউ না কেউ কেড়ে নেবে। বলা তো যায় না আবার কোনো সময় না যে এই কুসুমই না কেড়ে নেয় দেবলীনার এই জায়গাটা, না না না, সেটা কোনো মতে হতে দেওয়া যাবে না। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী যখন বলতে থাকে যে ঠিক আছে তাহলে সেকেন্ড ইয়ার ওপিনিয়ন নিতে ক্ষতি কি, ডাক না হয় তোর সেই গুরুজিকে। ঠিক সেই মুহূর্তে দেবলীনার মমে ভাড়া করা সেই গুরুজিকে যখন কিনা গাঙ্গুলি হাউসে আনা হয়, ঠিক সেই মুহূর্তে গুরুজি যখন ঈশানের এবং দেবলীনার গোষ্ঠী মিলে যখন দেখতে থাকে যে এই মাসে একটা অতি উত্তম দিন আছে এবং সেই গোধূলি লগ্নে যদি ওদের বিয়ে সম্পন্ন হয় তাহলে আমি বলবো যে সেটা একদম উত্তম হবে ওদের জীবনের জন্য এবং ওদের জীবনে কোনো রকম কোনো বাধা বিপত্তি থাকবে না। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী বলতে থাকে কিন্তু গুরুজি যে বললো আগামী 6 মাসের মধ্যে সেরকম কোনো ভালো দিন নেই। ঠিক সেই মুহূর্তে দেবলীনার মম যখন বলতে থাকে যে আচ্ছা ইন্টারনেট, তোকে তো আমি আগেও বললাম এখনও বলে চলেছি যে তুই এক গুরুজির উপরে ডিপেন্ডেন্ট হয়ে তো রীতিমতো তুই সব কিছু ভেস্তে দিতে পারিস না, তাই না? এরকম পণ্ডিতজি আরও অনেকে আছে, অনেকে এরকম সাধনা করে, তাই না? তোর গুরুজি যে একমাত্র যা বলে সেটাই যে সত্যি হয় সেরকমটা তো নয়, তাই না? অন্যদিকে যখন কিনা ইন্দ্রাণী বলতে থাকে যে ঠিক আছে তাহলে তোর গুরুজি যখন এই কথাটাই বলছে তাহলে শুভ কাজে দেরি না করে তাহলে আমরা ওদের বিয়ে দিন তারিখ ঠিক করে ফেলি। অন্যদিকে যখন কিনা এই সমস্ত কথা বলা মাত্র অনুশ্রী ক্ষিপ্ত হয়ে বলতে থাকে যে না, অনুমতে আমি ঈশান স্যারের জীবনটা নরকে পরিণত হতে দেবো না, কারণ ঈশান স্যারের জীবনে যদি কোনোভাবে দেবলীনা ম্যাডাম চলে আসে তাহলে আর ওকে নেই, কারণ ঈশান স্যার কোনোভাবেই দেবলীনা ম্যাডামের জন্য পারফেক্ট না, কারণ দেবলীনা ম্যাডাম কোনো ঘর সংসারে মেয়ে নয় এবং সে কোনো মতে কোনো সংসারে গিয়ে কাউকে শান্তিতে থাকতে দেবে না। সে রীতিমতো একটা স্বার্থপর মেয়ে এবং সে নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না। সেই মেয়ের যদি একবার এই গাঙ্গুলি হাউসে পড়ে যায় তাহলে গাঙ্গুলি হাউসটা রীতিমতো নরকে পরিণত হয়ে যাবে এবং প্রতিনিয়ত এই নরকে সকলে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। এই গাঙ্গুলি হাউসের জন্য এমন কাউকে যোগ্য প্রয়োজন যে কিনা এই গাঙ্গুলি বাড়িটাকে এক সুতোয় গেঁথে রাখবে, এবং সবথেকে বেশি আমার মনে হয় যে এই বাড়ির জন্য যোগ্য বউ হয়ে ওঠার যদি কারোর মধ্যে যোগ্যতা থেকে থাকে তাহলে সেটা একমাত্র কুসুম ম্যাডামের। কিন্তু কুসুম ম্যাডামকে এই কথা আমি কী করেই বা বলবো, কিন্তু যাতে যাই হয়ে যাক না কেন কোনো মতেই আমি ঈশান স্যারের এই বিয়েটা তো অন্তত দেবলীনা ম্যাডামের সঙ্গে হতে দেবো না। তার জন্য আমার যা যা করবো সে সব কিছু আমি করবো। অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে মা, আমাদের কিন্তু একটা শর্ত ছিল যে যেদিন ঈশানে এবং দেবলীনার বিয়ে হবে সেই একই মণ্ডপে কুসুমের আমরা বিয়ে দেবো, এবং সেই শর্তটা কিন্তু আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।